চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬তে যেতে হলে রিয়াল মাদ্রিদকে বেনফিকার বিপক্ষে ড্র করতে হবে, আর যদি জিতে যায় তাহলে তো কোনো সমীকরণের প্রয়োজন নাই। প্রশ্ন হলো, এই কাজটা করা রিয়াল মাদ্রিদের জন্য কি খুব সহজ হবে? মোটেও তা নয়। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, ঘরের মাঠে খেলা রিয়াল মাদ্রিদ কি বেনফিকাকে ছেড়ে কথা বলবে? দেখুন, ছেড়ে কথা বলা না বলা এই ব্যাপারটাকে সাইডে রেখে বাস্তবতা বোঝার চেষ্টা করবেন। নেগেটিভ পজিটিভ দুটো বিষয় আমি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি। দ্বিমত থাকলে বলবেন, আমি চেষ্টা করব আপনার ওই দ্বিমতের প্রত্যুত্তরে যদি কিছু থাকে সেটার উত্তর দেওয়ার। দেখুন, কিলিয়ান এমবাপের এই মুহূর্তে ইনজুরিটা রিয়াল মাদ্রিদের জন্য অনেক বড় একটা বিপাকে ফেলা বা পিছনে ফেলে দেওয়ার মতন একটা উল্লেখযোগ্য কারণ। একই সাথে জুড বেলিংহাম নাই, তারপরে এইডার মিলিতাউকে তো দীর্ঘদিন ধরেই নাই। এর সাথে যুক্ত হতে পারে টিন হাউজেনের নাম। তো এরকম মেজর 4জন প্লেয়ার না থাকা রিয়াল মাদ্রিদকে ব্যাকফুটে অবশ্যই ফেলে দেয়। একই সাথে আপনি যদি পজিটিভ দিকটা চিন্তা করেন, সেটা হলো নিজেদের ঘরের মাঠে খেলা, দর্শকরা তাদেরকে সমর্থন করবে, রিয়াল মাদ্রিদে 90 মিনিট অনেক কিছু। এই পজিটিভ থিংটা আপনি চিন্তা করলে আপনি হয়তোবা একটা আত্মবিশ্বাস খুঁজে পেতে পারেন। কিন্তু বাস্তবতা কি বলে জানেন? বাস্তবতা হলো, রিয়াল মাদ্রিদের পালস সম্পর্কে খুব ভালো জানেন হচ্ছেন হোসে মরিনহো। এই লোকটা জানে যে কিভাবে রিয়াল মাদ্রিদকে ডিস্ট্র্যাক্ট করতে হয়। দেখুন, এই মুহূর্তে বেনফিকা যেই জায়গাটায় দাঁড়িয়ে আছে, এই জায়গাটা তো তাদের থাকার কথা ছিল না। এই রিয়াল মাদ্রিদকেই কিন্তু তাদের ঘরের মাঠে হারিয়ে বেশ বড় ব্যবধানে বেশ কিছু গোল দিয়ে তারপরে কিন্তু তারা এই জায়গাটায় এসেছে। তার মানে হলো যে এখন যেই লাইফটা তারা লিড করছে বা এই মুহূর্তে যেই জায়গাটা আছে, এটা হচ্ছে তাদের জন্য বোনাস লাইফ। তো এই বোনাস লাইফে রিয়াল মাদ্রিদকে কি তারা মোটেও ছেড়ে কথা বলবে না। তার কারণ হলো, আপনি যদি বেনফিকার সর্বশেষ 20টা ম্যাচ দেখেন, সেখানেও দেখবেন যে তারা ডমিনেট করে খেলছে, প্রতিপক্ষকে ছেড়ে কথা বলছে না। হোসে মরিনহোর ইফেক্ট এই দলটার রন্ধ্রে রন্ধ্রে পৌঁছায় গেছে। তো সেই জায়গা থেকে এই দলটা শেষ কামড় হইলেও রিয়াল মাদ্রিদকে দেবে। দেখুন, বেনফিকার হারানোর কিছু নাই। বেনফিকার একজন প্লেয়ার স্লেজিং করেছিল, আজে বাজে কথা বলেছিল, সে থাকা না থাকাটা এটা বড় একটা ইফেক্ট, মানে খুব বেশি একটা পার্থক্য গড়ে দেবে ব্যাপারটা এমনও না। কিন্তু এই বেনফিকা দলগতভাবে যখন কাউন্টার অ্যাটাকগুলো করবে, আপনারা যদি দেখে থাকেন, বার্সেলোনাকেও তারা কিন্তু একেবারে কোণঠাসা করে রেখেছিল, রিয়াল মাদ্রিদকে তো একেবারে হারিয়েই দিয়েছিল। মাঠ ঘরের মাঠ, সেই হিসেবে রিয়াল মাদ্রিদ একটা পজিটিভ জায়গায় থাকলেও সংঘবদ্ধ বেনফিকা আসলে রিয়াল মাদ্রিদকে কঠিন থেকে কঠিনতর পরীক্ষা যদি নেয়, আমি ব্যক্তিগতভাবে অবাক হব না। এই রিয়াল মাদ্রিদের জায়গাটা হোসে মরিনহোর খুব ভালোভাবে পরিচিত। তো এই পরিচিত জায়গায় তিনি তার শিষ্যদেরকে কিভাবে মনিটরিং করবেন এবং কিভাবে দিক নির্দেশনা দিবেন, সেটাও একটা বড় দিক। যদি বেনফিকার নেগেটিভ সাইডের কথা নিয়ে আপনি আলোচনা করেন, তাহলে এই জায়গায় নেগেটিভ সাইডটা হইতে পারে যে প্লেয়ারটা না থাকা, আমি ওর নামটা মুখস্থ করতে পারি নাই, বা কি যেন একটা নামটার উচ্চারণটা বেশ কঠিন। আরেকটা হলো এই প্লেয়ারটা না থাকা এবং সেই সাথে হোসে মরিনহো ডাগ আউটে না থাকা। এই দুইটা জিনিস বেনফিকাকে হয়তোবা একটু পিছায় রাখতে পারে, হয়তোবা না, এই দুইটা জিনিস বেনফিকাকে পিছায় রাখবে, এটা সত্য। কিন্তু এই বেনফিকাকে প্রশিক্ষণ দিয়েছে তো হোসে মরিনহো। এই লোকটাকে আসলে অবিশ্বাস করা যায় না। এনাকে অবিশ্বাস করাটা, ফুটবলকে অবিশ্বাস করাটা প্রায় একই কথা হবে। আজকে যদি বেনফিকা রিয়াল মাদ্রিদকে আগে একটা গোল দিয়ে দেয়, সেই জায়গা থেকে রিয়াল মাদ্রিদের উঠে আসতে একটু কষ্টকর হয়ে যাবে। তার কারণ, এক গোলে এগিয়ে থাকা রিয়াল মাদ্রিদ মোটামুটি ডিফেন্সিভ মেন্টালিটি বা নর্মাল খেলাটা খেলার চেষ্টা করবে। কিন্তু বেনফিকা কি মোটেও ছেড়ে কথা বলবে? একদমই তা নয়। তার কারণ, প্রথম মিনিট থেকে নিয়ে 90 মিনিট পর্যন্ত বেনফিকা একটার পর একটা কাউন্টার অ্যাটাক করবে এবং নেকড়ে বাঘ যেভাবে ছোবল দেয়, এইভাবে ছোবল দেওয়ার চেষ্টা করবে সব জায়গায়। তো এই জায়গাগুলো কিভাবে ডিফেন্ড করবে, এটা আর বলোয়ার খুব ভালো করে পড়াশোনা করার পাশাপাশি তাদেরকে ঠেকানোর জন্য বা বেনফিকার এই সংঘবদ্ধ অ্যাটাকগুলোকে কিভাবে প্রতিহত করা যায়, সেই ব্যাপারটা নিয়ে তিনি যথেষ্ট পরিকল্পনা করবেন বলে আমি বিশ্বাস করি। এখন রিয়াল মাদ্রিদের পার্সপেক্টিভ থেকে আসেন। আপনি হয়তোবা বলতে পারেন যে কিলিয়ান এমবাপের না থাকাটা খুব বেশি একটা বিপদের কারণ হবে না। দেখুন, এই কথাটা আপনি বললে আমি বিশ্বাস করব না। কিলিয়ান এমবাপের ফর্ম নাই, বা রিসেন্টলি কয়েকটা ম্যাচে সে ভালো পারফর্ম করতে পারছে না, গোল করতে পারছে না, এই ধরনের এক্সকিউজ আপনি দিতে পারেন। তার থাকা না থাকা বিষয়টা ওরকম না। একটা প্লেয়ার যখন মাঠে থাকে, সে অফ ফর্ম থাকলেও তাকে মনিটরিং করার জন্য তো দুটো প্লেয়ার বা একটা প্লেয়ার অন্ততপক্ষে সজাগ থাকে। তো ওই যে জায়গাটা, কিলিয়ান এমবাপে যখন থাকবেন, তখন ভিনিসিয়াস জুনিয়র অনেকটাই ফ্রি রোলে খেলার চেষ্টা করবে। এখন আপনি একটা দেখেন, গোঞ্জালো গার্সিয়াকে কি
ওইভাবে মানে মনিটরিং করার খুব বেশি একটা প্রয়োজন আছে? নাই। যেইভাবে মনিটরিং করতো কিলিয়ান এমবাপ্পেকে, ওই মানে সতর্কতা অবলম্বন কিন্তু গঞ্জালো গার্সিয়ার জন্য করবে না। তার মানে দাঁড়াচ্ছে যেটা, পুরো জায়গাটায় ভিনিসিয়াস জুনিয়র টোটালি মার্ক হয়ে থাকবেন। খুব ভালোভাবে পারফর্ম করতে পারুক আর না পারুক, অন্ততপক্ষে নিজের ওই ঝলকটা দেখানোর চেষ্টা করবেন। কিলিয়ান এমবাপ্পে থাকলে মানে গোলের স্পেসটা ভিনিসিয়াস জুনিয়র একটু বেশি করে পেতেন। আজকের এই ম্যাচটা কয়েকটা জায়গায় খুব বেশি কনসার্ন হইতে হবে রিয়াল মাদ্রিদকে। এটাও রিয়াল মাদ্রিদের একটা নেগেটিভ সাইড। তা হলো রাউল অ্যাসেন্সিও এয়ারে বিট হন বারবার, এবং রাউল অ্যাসেন্সিও যে কটা ম্যাচে খেলেছেন, প্রতিপক্ষ যখনই সেট পিস আদায় করে নেওয়ার চেষ্টা করেছে, প্রতিপক্ষ যখন ডিবক্সের আশপাশ দিয়ে যখন ফাউল শিকার হওয়ার চেষ্টা করেছে কিংবা ফ্রি কিক নেওয়ার চেষ্টা করেছে, ওই জায়গাগুলোতে রাউল অ্যাসেন্সিও প্রচণ্ড পরিমাণে ব্লান্ডার করে থাকে এবং তার এই জায়গাটা যথেষ্ট পরিমাণ কনসার্নিং ফর রিয়াল মাদ্রিদ। তো এই জায়গাটা যদি অ্যান্টোনিও রুডিগার কাভার আপ না করে, তাহলে রিয়াল মাদ্রিদের জন্য বিপদ হলেও হতে পারে। তার কারণ হলো ভাই, গোল একটা, আপনি যত যাই বলেন না কেন, একটা গোল খুব আহামরি কিছু না। 3-4 গোল লিডে থাকার পরেও অনেক সময় অনেক কিছু ঘটে যায়, সেখানে একটা গোল খুব বেশি কিছু না। আর যদি বেনফিকা একটা গোল আগে দিয়ে বসে, তাহলে তো মনে করেন যে রিয়াল মাদ্রিদ আরও ব্যাকফুটে পড়ে যাবে। হ্যাঁ, ঘরের মাঠে তারা কামব্যাক যদি করে সেটা অন্য কেস, কিন্তু আগে বেনফিকাকে গোল করতে দেয়া, এটা তাদেরকে আরও উদ্বুদ্ধ করবে এবং রিয়াল মাদ্রিদকে বিপাকে ফেলার জন্য তারা তাদের সবটুকু উজাড় করে দেবে, এতে কোনো সন্দেহ নাই। আজকের ম্যাচটা ভিনিসিয়াস জুনিয়রের জন্য এতটা ইম্পর্ট্যান্ট যে ভিনিসিয়াস জুনিয়র আগেও প্রমাণ করেছেন, এখন নতুন করে প্রমাণ করার কিছু নেই, কিন্তু এই মুহূর্তে দলটা তার উপরে নির্ভর করে আছে। যেহেতু কিলিয়ান এমবাপ্পে নাই, রদ্রিগো নাই, তো এই প্লেয়ারগুলো না থাকার কারণে এখন ফ্রন্ট লাইনের সব থেকে গুরু দায়িত্বটা ভিনিসিয়াসের উপরে পড়েছে। একই সাথে যদি আপনি যুক্ত করেন গঞ্জালো গার্সিয়া, তার কাছ থেকে আপনি হয়তো বা কিছু একটা পেতে পারেন। তো আজকের ম্যাচটা ভিনিসিয়াস জুনিয়রের জন্য ইম্পর্ট্যান্ট, কিন্তু মিডফিল্ড থেকে নিয়ে শুরু করে ডিফেন্স, রিয়াল মাদ্রিদ যদি আজকে ঠিকঠাক মতন সজাগ না থাকে, তাহলে হোসে মরিনহোর শিষ্যরা মোটেও ছেড়ে কথা বলবে না। রিয়ালের জন্য পজিটিভ যে দিকগুলো রয়েছে, তার মধ্যে একটা তো বলেছি স্টেডিয়াম, আর একটা বলেছি কি বলে ভিনিসিয়াস জুনিয়র মোটামুটি ফর্মে ফিরে এসেছেন। এই জায়গাগুলোর পাশাপাশি আরও একটা পজিটিভ সাইন হচ্ছে রিয়াল মাদ্রিদের রাইট ব্যাকে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড শুরুর থেকেই খেলবেন। তো এই জায়গাটা খুব বেশি একটা মানে সুযোগ কাজে লাগানোর জন্য খুব মানে রিয়াল মাদ্রিদের জন্য পজিটিভ সাইন। এই জন্যই যে টনি ক্রুসের অনুপস্থিতিতে যেই পাসগুলো আসলে আপনারা এতদিন মিস করেছিলেন, আমি পার্সোনালি যে মিসগুলো করেছিলাম, সেই জায়গাটা ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড থ্রু পাসগুলো, লং পাসগুলো দিয়ে মোটামুটি আপনাকে কিছুটা নির্ভর হওয়ার সুযোগ করে দিচ্ছে। আজকের ম্যাচটায় যেই মানুষগুলো ইম্প্যাক্টফুল পারফর্ম করবে, তার ভেতরে একটা যদি হয় ভিনিসিয়াস জুনিয়র, তাহলে আর একটা নাম নিতে হবে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের। আমার কাছে যদি পুরো বিষয়টাকে একদম সহজে বলার বা এক কথায় অল্প কথায় যদি আমি আপনার সামনে বলে দিতে চাই, তা হলো বেনফিকার হারানোর কিছু নাই, এখন তাদের বোনাস লাইফ। তারা যেভাবেই হোক না কেন রিয়াল মাদ্রিদকে শেষ কামড় দেওয়ার চেষ্টা করবে, এবং তাদের ভেতরে একটা ব্যাপার তো কাজ করতেছে যে তোমরা আমাদের সাথে অন্যায় করেছো, ভিনিসিয়াস জুনিয়রের সাথে যে বিষয়টা ঘটেছে, আমাদের প্লেয়ার এরকম কোনো কিছু করে নাই। এই ব্যাপারটা হয়তোবা তাদেরকে একটা বাড়তি অ্যাডভান্টেজ দিতে পারে। তাদের কোচ ডাগ আউটে থাকবে না, এবং সেই সাথে একটা প্লেয়ার না থাকা তাদেরকে পেছনে রাখলেও তারা চেষ্টা করবে ভালো একটা কিছু করে দেখায়, ওটা উত্তর দিতে যে আমাদের কে থাকলো বা কে আসলো গেল এত কিছু আমরা দেখি না, আমরা প্রপার ফুটবলটা খেলি। এই জায়গা থেকে বা এই ধরনের স্টেজে যেই দলই থাকুক না কেন, তারা শেষ চেষ্টাটা করে। যেহেতু বেনফিকা কাউন্টার অ্যাটাক ফুটবল খেলবে বা যেহেতু বেনফিকার ম্যাচে ফিরতে হবে, এই সুযোগটা রিয়াল মাদ্রিদ যদি কাজে লাগায়া সামনের দিকে এগোতে পারে, তাহলে আমি ব্যক্তিগতভাবে মনে করি রিয়ালের জন্য কষ্টসাধ্য হবে না। কিন্তু যেই নেগেটিভ সাইডগুলো বলেছি, সেই জায়গাগুলো রিয়াল মাদ্রিদ যদি রিকভারি করতে না পারে, তাহলে এই ম্যাচ বেনফিকা রিয়াল মাদ্রিদকে যদি চমকে দেয়, তাহলে আমি ব্যক্তিগতভাবে অবাক হব না। অনেকগুলো কথা বলেছি, আশা করি আপনি বুঝতে পেরেছেন কোন জায়গাটা বোঝেন নাই, কি বোঝেন নাই, এবং কোনো জায়গায় যদি দ্বিমত থাকে সেই জায়গাগুলো আপনি আমাকে মেনশন করে অবশ্যই লিখতে পারেন। আমি চেষ্টা করবো আপনার উত্তর দেওয়ার। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।